হ্যালো এভরিওয়ান, চর্চার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে চলে এসেছি আমাদের গুণগত রসায়নের লেকচার 2 তে। আগের লেকচারে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং চ্যাপ্টারের বেসিক সম্পর্কে জেনেছিলাম। এই লেকচারে আমরা বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সাথে রিলেটেড যা যা আছে ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল সবগুলা জিনিস আমরা ইনশাআল্লাহ শিখে ফেলবো। প্রথমেই আমরা কথা বলবো বোর পরমাণু মডেল নিয়ে। তো বোর পরমাণু মডেলটা রাদারফোর্ড যখন 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল দিল, 1913 সালে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল সেইটার ভুলগুলা সংশোধন করে এবং নিজের যে মতবাদগুলা অ্যাড করে মূলত তোমার বিজ্ঞানী নিলস বোর, রাদারফোর্ডেরই ছাত্র, একটা পরমাণু মডেল দেয়। সেই পরমাণু মডেলটা সম্বন্ধে আমরা প্রথমে একটু পড়ালেখা করব। তো এই প্রতিটা পরমাণু মডেলের কিছু স্বীকার্য বা মতবাদ থাকে, রাইট? তো বোর পরমাণু মডেলের এরকম 3 ধরনের মতবাদ আছে, যে 3টা মতবাদের উপর এটা টিকে আছে। তো বোর পরমাণু মডেলের প্রথম যে মতবাদটা ছিল সেটা হলো প্রধান শক্তি স্তর সম্পর্কিত। ঠিক আছে, তাহলে প্রধান শক্তি স্তর সম্পর্কিত আমরা জানি যে পরমাণু হলো তোমার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এভাবে থাকে। এখন বিজ্ঞানী বোর কি বললেন যে পরমাণুর যে কক্ষপথ বা শক্তি স্তর আছে, সেই কক্ষপথগুলা কি প্রতিটা কক্ষপথকে বলেছে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ বলে সে নাম দিছে, এবং প্রধান শক্তি স্তরকে, এই যে প্রতিটা শক্তি স্তর, সেটাকে n = 1 2 3 4 এভাবে করে নাম দিয়ে গেছে। এখন এই n = 1 2 3 4 কে সে বলেছে যে প্রথম শক্তি স্তরকে আমরা k শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা l শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরকে আমরা m শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরকে আমরা n শক্তি স্তর সম্পর্কে বলতে পারি। আচ্ছা, এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে। সে কি বলছে, যত তুমি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবা, তত তোমার শক্তি স্তরের শক্তির পরিমাণ বাড়তে থাকবে। তার মানে যত তুমি কেন্দ্রের কাছাকাছি, যত নিচু শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তরে আছো, তত শক্তির পরিমাণ কম, যত উচ্চ শক্তি স্তরে যাচ্ছ শক্তির পরিমাণ তত বেশি। আচ্ছা, এটা গেল প্রধান শক্তি স্তর সম্পর্কিত। এরপর সে যে মতবাদটা দিয়েছে সেটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এই কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা কি? দেখো, চিন্তা করো, আমরা যখন ফিজিক্স বা কেমিস্ট্রিতে রৈখিক কোনো কিছু নিয়ে পড়ি, আমরা রৈখিক বেগ নিয়ে পড়ি, রৈখিক ভরবেগ নিয়ে পড়ি। আচ্ছা, ভরবেগ জিনিসটা কি? ভর আর বেগের গুণফল। তাইলে ভাইয়া কৌণিক ভরবেগ কি হবে? ভর আর কৌণিক বেগের গুণফল। সো সে একটা সূত্র দিয়েছে যে ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি স্তরে, কোন শক্তি স্তরে? n তম শক্তি স্তরে। যদি সে n তম শক্তি স্তরে থাকে, তাহলে এটা h/2π এর গুণিতক হবে। আর nটা কি? শক্তি স্তরের সংখ্যা। এখানে কিন্তু আমরা সবকিছু জানি, m কি? ইলেকট্রনের ভর। e কি? ইলেকট্রনের বেগ। আর কি? কক্ষপথের কোন কক্ষপথ? ওই যে যততম কক্ষপথ। এই যে nটা কি? কক্ষপথ বা শক্তি স্তর নাম্বার, কক্ষপথ নম্বর, যত নম্বর কক্ষপথ বা শক্তি স্তরে আছে। আর এইচটা কি? এইচটা তোমরা অলরেডি কোনো জায়গায় হয়তো পড়েছো বা পড়োনি, সামনে অনেক জায়গায় পড়া হবে। এইচটাকে বলা হয় তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচটা হলো তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক। ভ্যালুটা কত? ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো তোমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালু। আর পাই কি? পাই ইজ ইকুয়াল টু, ওই যে আমরা যে পাই চিনি, ওই পাই 3.1416। এই ভ্যালুগুলা তোমার যদি জানা থাকে, তুমি কৌণিক ভরবেগ বের করতে পারবা। তো
বোরের পরমাণু মডেল কৌণিক ভরবেগ সম্পর্কে একটা মতবাদ দিচ্ছে। তার মানে এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া তাইলে আমি এখান থেকে এম তো আমি কনস্ট্যান্ট জানি, এইচ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, যদি কততম কক্ষপথ বলা থাকে এবং ভি আর আর, খেয়াল করো তোমার ভি আর আর দুইটার মধ্যে যে কোনো একটা যদি দেয়া থাকে, যে কোনো একটা যদি দেয়া না থাকে, তুমি একটা দিয়ে আরেকটা ইজিলি বের করে ফেলতে পারতে। তো এই সিম্পল প্রসেসটাই হলো সে কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা মতবাদ দিয়েছিল। আচ্ছা, এরপর 3 নম্বরে বিজ্ঞানী বোর কি মতবাদটা দিয়েছিল? 3 নম্বরে বিজ্ঞানী বোর মতবাদটা দিয়েছিল হলো শক্তি নিয়ে। এখন শক্তি, এখন বলতে পারো ভাই শক্তি নিয়ে তো আমরা অলরেডি কথা শুনে ফেললাম, তাহলে শক্তি নিয়ে সে কি এমন কথা বলছিল, রাইট? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তাইলে এরপর বিজ্ঞানী বোর 3 নম্বরে কি বলেছে? শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। আচ্ছা, শক্তি শোষণ বা বিকিরণের কথা কোত্থেকে আসলো? চিন্তা করো, আমি এখানে বললাম যে যত আমার নিচু শক্তি স্তর, শক্তিগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ধরো এটাকে লিখি E1, এটাকে লিখি E2, প্লাস এটাকে লিখি E3, এরপর E4, E5 এভাবে যাইতে থাকবে। আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস বলতে পারি যে শক্তি হলো কি আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে E1 এর ভ্যালু সবচেয়ে কম, E2 এর ভ্যালু তার থেকে একটু বেশি। আচ্ছা, আমরা বললাম যে ইলেকট্রনকে আমরা জানি নিচু শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। উচ্চ শক্তি স্তরে যেহেতু শক্তি কম, তার মানে উচ্চ শক্তি স্তরে গেলে তার কি হয়, একটু শক্তি শোষণ করে দেন সে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আচ্ছা, বিকিরণের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, যে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে এবং ওই বিকিরিত শক্তির আলোক শক্তি আকারে ফেরত আসে এবং আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য আকারে আমরা সেটাকে দেখতে পাই। এখন সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার দৃশ্যমান আলোর রেঞ্জে থাকে তাহলে আমি দেখতে পাই, যদি আমার দৃশ্যমান আলোর রেঞ্জে না থাকে আমার হয়তো দেখতে কোনো একটা যন্ত্রের সাহায্য লাগে, বাট আমি বের করতে পারবো যে সেই শক্তির পরিমাণটা কত। তাহলে এখানে একটা কথা চলে আসে, যখন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন এই যে বিকিরিত শক্তি, বিকিরিত শক্তি এটা কি বলতো? ডেল ই। ডেল ই কেন বলো? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামার সময় যে শক্তির পার্থক্যটা, আমরা ফর এক্সাম্পল ধরে নিলাম E2 মাইনাস E1, ইট ক্যান বি E3 মাইনাস E2, এরকম অনেক কিছু হইতে পারে। এই ডেল ই এর ভ্যালুটা আমরা কি পড়বো, যে ডেল ই ইজ ইকুয়াল টু, আগে এটাকে এভাবে লিখি, এইচ নিউ, এটাকে আমরা লিখতে পারি এইচ ই বাই ল্যামডা। এই জিনিসটা কোথ থেকে উদয় হইল? হোয়াট ইজ দিস? এটা কি? তাইলে একটু বোঝার চেষ্টা করো, এইখানে তোমার ডেল ইজ ইকুয়াল টু বললাম এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা। এই এইচটা তো আমরা অলরেডি পড়ছি, প্ল্যাঙ্কের ধ্রুবক। ভিটা কি? ভিটা হলো বিকিরিত যে শক্তিটা আছে না, সেই শক্তির কম্পাঙ্ক। এখন যেহেতু আমরা জানি, আমরা ফিজিক্স থেকে একটা সূত্র পড়ে আসছি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ওই ভিটাই এইখানে কি সি আকারে আলোর বেগ, আর এফটা হলো তোমার মিউ। এবার এই সূত্রের সাথে এই সূত্র মিলাও, ইজিলি তোমার মিলে যাবে। আমরা যে পড়ছি না যে শক্তির ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা হয়, ঠিক ওইটাই। তাইলে এখানে সিটা কি? সিটা হলো আলোর বেগ। কেন আলোর বেগ বলো তো? কারণ যেহেতু আমরা ইলেকট্রনের যাতায়াত নিয়ে কথা বলতেছি, তার মানে বেগ কত হবে? আলোর বেগ। তাহলে c ইজ ইকুয়াল টু হবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা, ল্যামডা কি হবে? ওই যে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। মোটামুটি বোরের পরমাণু মডেলে বিজ্ঞানী বোর এগুলো নিয়েই কথা বলেছিলেন। এই চিত্রটা দেখো, বোরের পরমাণু মডেলের যে কথাগুলো, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ বা ইলেকট্রন, প্রোটন বা নিউক্লিয়াস, ইলেকট্রন, সবগুলোর কথা এখানে সুন্দরভাবে একটা ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে যে মেনলি বোরের পরমাণু মডেলে কি কি কথা বলা হয়েছে। বোরের পরমাণু মডেলের সাফল্য এবং উৎকর্ষতা। উৎকর্ষতা মানে কি, যে বোরের পরমাণু মডেলের কোন মতবাদগুলো আসলে গৃহীত হয়েছে এবং কোনগুলো আমাদের পরবর্তীতে গিয়ে কাজে দিয়েছে। ওকে, তাহলে বোরের পরমাণু মডেলের সাফল্য নিয়ে যদি আমরা কথা বলি, বোরের পরমাণু মডেলের
সব থেকে বড় সাফল্য হলো এর মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলে একটা সমস্যা ছিল, আমরা পরমাণুর মডেলটার স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারতাম না, এটা দিয়ে আমরা স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। তার মানে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এক এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট কি হইতে পারে বলতো? তোমার হইতে পারে হলো হাইড্রোজেন, তোমার হইতে পারে লিথিয়াম প্লাস, তোমার হইতে পারে বেরিলিয়াম 3+। এই যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা। এখানে আরেকটা কথা না বললেই না, এই যে আমি যে উপরে যে পয়েন্টটা লিখছি যে আমাদের কি স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, এটা মেইনলি কি দিয়ে তুমি ব্যাখ্যা করবা? ধরো পরীক্ষার খাতায় যদি এক দুইটা লাইন এক্সট্রা লেখো, মেইনলি ম্যাক্সওয়েলের তত্ত্বটা লিখবা, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে চার্জযুক্ত বস্তু ঘুরতে থাকলে, কোনো অনুমোদিত কক্ষপথ ছাড়া ঘুরতে থাকলে কি হয় বলতো? সে পতিত হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। তো এখানে কোন কথাটাকে তুমি হাইলাইট করবে? এখানে হলো অনুমোদিত কক্ষপথ বলছে না, ওই অনুমোদিত কথাটাকে মূলত তুমি হাইলাইট করবা, তাইলেই তোমার খুব সুন্দর মতো একটা সাফল্য তুমি ব্যাখ্যা করতে পারবা। এখন এখানে চিন্তা করো তো, সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের গতিবেগ গণনা করতে পারতেছো ভেরি ইজিলি। আমরা পড়ে আসছি, এটা আমরা কই থেকে পড়ে আসছি বলতো? আমাদের এই যে mvr ইজ ইকুয়াল টু nh/2 সিম্পল জিনিস থেকে আমরা পড়ে আসছি, ওখান থেকে কিন্তু তুমি খুব ভালো মতো এটা লিখে ফেলতে পারো। আচ্ছা, এরপর এরপর হলো তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সর্বসাকুল্যে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে একটা খুবই সুন্দর ধারণা বোরের পরমাণু মডেল থেকে পাওয়া যায়, যেটা আমরা জায়গাতে দেখতে পাবো। চিন্তা করো, বোরের পরমাণু মডেল থেকে আমরা যেহেতু ডেলির ফর্মুলা পাইলাম, এমবিআর এর ফর্মুলা পাইলাম, তাইলে এটা থেকে আমরা কি পাই বলতো? বিভিন্ন শক্তি স্তরের শক্তির পরিমাণ গণনা করা যায়, বিভিন্ন শক্তি স্তরের শক্তির পরিমাণ গণনা করা যায়। আচ্ছা, এরপর তুমি চিন্তা করো, ধরো আমি যদি এগুলাকে ছোট করি, আমরা মোটামুটি সাফল্য আসলে এই টাইপের কথাগুলো যদি সুন্দর করে গুছায় লিখতে পারবো। কারণ আমি তো সব কথা বলতেছি, আমি লিখতেছি না, মুখে মুখে অনেক কিছু বলতেছি, যদি অতটুকু কথা মনে রাখতে পারো, দেখবা খুব সুন্দরভাবে তুমি এই কোশ্চেন গুলা পার পেয়ে আসতে পারতেছো। এরপর এই চ্যাপ্টারের সামনের দিকে আগাতে থাকলে তোমরা একটা জিনিস পড়বা, রিডবার্গের ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক যেটা হলো এই যে আমরা যে বললাম না যে শক্তি বিকিরিত হয়, শোষিত হয়, এটার জন্য যে শক্তি, ওই যে আলো বের হয় বললাম, রিডবার্গ ধ্রুবকের ওখানে বর্ণালী রিলেটেড কিছু জিনিসপাতি আছে। তো বর্ণালী নির্ণয়ের ক্ষেত্রে যে রিডবার্গ ধ্রুবক, সেটা ক্লোজ টু থিওরিটিক্যাল ভ্যালু, যে তার প্র্যাকটিক্যাল ভ্যালুতে যে ভ্যালুটা পায় সেটা একদম থিওরিটিক্যাল ভ্যালুর কাছাকাছি রিডবার্গ ধ্রুবকের। সো রিডবার্গ ধ্রুবকের ব্যাপারটাও আমাদের লিখা যায়, যে রিডবার্গ ধ্রুবকের মানটাও যে বের করা যায়, এটাও কিন্তু বোর পরমাণু মডেলের একটা সফলতা। আচ্ছা, রিডবার্গ ধ্রুবক বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি গণনা করা যায়।
মোটামুটি এই কয়টা জিনিস যদি লিখো তুমি বোর পরমাণু মডেলের সফলতা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। বোর পরমাণু মডেল সাপেক্ষে তোমার ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা বের করা কিন্তু আমাদের জন্য খুব ইজি। জাস্ট আমরা একটা ফর্মুলা দিয়ে পুরো ব্যাপারটা শিখবো, যে আমাদের এম ই আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। আচ্ছা, এইখানে আমার কোনটা কি, এম হলো ইলেকট্রনের ভর কত জানি আমরা, 9.11 into 10 inverse 31 কেজি। আচ্ছা, এবার এনটা একটু আগে জেনে নেই। এনটা হলো শক্তি স্তর নম্বর বা কক্ষপথ নম্বর, যত নাম্বার শক্তি স্তর বা কক্ষপথে ইলেকট্রনটা আছে। আচ্ছা, বিটা কি, ইলেকট্রনের গতিবেগ। আরটা কি, ইলেকট্রনের ব্যাসার্ধ। এখন এখানে একটা ব্যাপার আছে যে এই ফর্মুলা থেকে আমরা মেইনলি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য অঙ্কগুলা করতে পারি। এইচটা কি, এইচটা হয়তো অনেকে এখনো জানি না, বাট আমাদের এটা ফিজিক্স কেমিস্ট্রিতে এতবার লাগবে যেটা আমার মুখস্থ হয়ে যাবে। প্ল্যাঙ্ক ধ্রুবক বা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্টটা, ভ্যালুটা কত, 6.626 10 ইনভার্স 34 সেকেন্ড। আচ্ছা, আর পাইয়ের ভ্যালুটা কত, পাইয়ের ভ্যালুটা হলো 3.1416। এই দিয়ে তুমি কিন্তু আরামে একদম তুমি তোমার যে কাঙ্ক্ষিত যে ম্যাথ যেটা তোমার করা লাগবে সেটা তুমি এটা দিয়ে করে ফেলতে পারবা, যে তোমার কৌণিক ভরবেগ রিলেটেড যে ম্যাথগুলো আমাদের করা লাগে। তাহলে আসো আমরা কয়েকটা কোশ্চেন দেখি। এখানে আমাদের ধরো বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। ভাই বোরন, বোরন মানে কি, বোরন মানে হলো ওর পারমাণবিক সংখ্যা 5, ওর ইলেকট্রন কনফিগারেশন কি 1s2 2s2 1। তাহলে কোন ইলেকট্রনটা জানতে চাইছে, ওর শেষ ইলেকট্রন, এই যে এটা সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা, কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগের ভ্যালুই তো mvr। আরে আমাদের কাজ কিন্তু ভাই এইটা লাস্ট ইলেকট্রন বলতে আর এগুলো বলতে একই কথা, কারণ আমাদের কাজ প্রধান শক্তি স্তরের সংখ্যাটা দিয়ে। তাহলে n h বাই 2 পাই, রাইট। এখানে n এর ভ্যালু কত হবে, 2 হবে, 2 ইনটু h বাই 2 পাই। 2 আর 2 কাটা, তাইলে আমার এখানে হয়ে যাচ্ছে h বাই পাই। দেখি আমরা h বাই পাই কোন অপশনে আছে, এই যে আমাদের খ নাম্বারে আছে h বাই পাই। আমরা সিম্পলি কিন্তু এটা করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এরপর আমাদের চলে আসে পরমাণুস্থ কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে কি হয়। এখন দেখো, আমি তোমাদের বলছিলাম শোষিত শক্তি বলি আর বিকিরিত শক্তি বলি, আমার এই ডেল ইর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, এইচ মিউই থাকবে। ভালো কথা। এবার পরমাণুর কোন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তি কি শোষণ করে, অবশ্যই শক্তি শোষণ করে। এইবার একটা জিনিস দেখো, পরমাণুর স্থিতি বৃদ্ধি পায় কিনা। এক্ষেত্রে সবচেয়ে বেশি স্থিতিশীল হলো সবচেয়ে নিম্ন শক্তি স্তর। সো যে কোনো নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবা, স্থিতি কিন্তু বৃদ্ধি পাবে না, স্থিতি হলো হ্রাস পাবে, কারণ পরমাণু একদম নিচু শক্তি স্তর যেটা সবচেয়ে শক্তি কম সেটাতে থাকতে পছন্দ করে। সো এটা হবে না, তাইলে আমার উত্তর হবে 1 ও 3। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার পরমাণু কোন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থিতি বৃদ্ধি পায়। এখন কিন্তু আমরা জানি যে স্থিতি বৃদ্ধি পায়, বিকিরিত শক্তির পরিমাণ কি এইচ মিউ। হ্যাঁ, বিকিরিত শক্তির পরিমাণ কিন্তু এইচ মিউ। যে দুইটা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেটার ভ্যালুটা কি থাকে, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ বা এইচ বাই ল্যামডা। আমি আরেকটু প্রিসাইজলি যদি তোমাদের বলে দেই, এইটা হলো তোমার ওই যে শক্তির কম্পাঙ্কটা, এটা হলো আলোর বেগ যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাইলে এবার চিন্তা করো, তাহলে তোমার বিকিরিত শক্তির পরিমাণও ঠিক আছে। পরমাণু আলোক রশ্মি বিকিরণ করবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি শক্তি কমে যাচ্ছে, শক্তি ছেড়ে দিচ্ছে, ওই শক্তিটাই কি বিকিরণ করে, বিকিরিত শক্তি, শক্তি বিকিরণ করবে। এটা কিন্তু তোমার ঠিক আছে, কিন্তু তোমার
1 2 ও 3 হবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো বোর পরমাণু মডেলের কিছু বেসিক সীমাবদ্ধতা আছে। আমি যদি প্রথমে একটা পয়েন্ট করি, তা হলো আমি একটা আগে লিখি যে কিসের জন্য এটা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কেন, এটার সাথে কি কাহিনী বলো তো? হাইজেনবার্গের তোমার অনিশ্চয়তার নীতি মানে কি, যে কোনো কণার গতিবেগ ও অবস্থান একসাথে নয়, সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানী বোর কি বলছে? ইলেকট্রনের সুনির্দিষ্ট গতিবেগ ও অবস্থান নির্ণয় সহজ। তাইলে যেহেতু সে বলছে এটা সহজ, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। সেই কারণে এটা রাদারফোর্ড পরমাণু মডেলের একটা বড় সীমাবদ্ধতা। বোর তার পরমাণু মডেলে বলছে যে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, যে বর্ণালী সৃষ্টি হয়, পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, সে বলছে যে বর্ণালীতে একটা রেখা সৃষ্টি হয়, কিন্তু বর্ণালীতে একটি রেখা সৃষ্টি হয় না। ওই রেখা আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। ঠিক আছে, তো এটাও বোর পরমাণু মডেলের একটা বড় সীমাবদ্ধতা। সবচেয়ে বড় কথা, আমরা কি শিখছি? হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এটসেট্রা বর্ণালী ব্যাখ্যা করা কিন্তু যায়, এটা আমরা অলরেডি জানি। বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এটা কিন্তু অনেক বড় একটা সীমাবদ্ধতা, কারণ যখনই ইলেকট্রনের সংখ্যা একটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আর ওইটা নিয়ে কোনো কাজ করতে পারতেছি না। আচ্ছা, এবার বোর পরমাণু মডেল দ্বারা ইম্যান প্রভাব আর চার্ক প্রভাব ব্যাখ্যা করা যায় না। তোমাদের আপাতত এটা জাস্ট নামে মনে রাখো। তোমরা আরেকটা টপিকের ভিডিও পাবা যেটার মধ্যে জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব ব্যাখ্যা করা আছে। মূলত জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব হলো, আমরা জানি যেখানে বিদ্যুতের কানেকশন আছে সেখানে চৌম্বক ক্ষেত্র আছে, যেখানে চৌম্বক ক্ষেত্র আছে সেখানে বিদ্যুতের কানেকশন আছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। এই সীমাবদ্ধতাগুলো সুন্দর করে যে কথাগুলো আমি মুখে বলছি এবং যে ছোট ছোট পয়েন্টগুলো করে দিছি, এভাবে যদি লিখতে পারো, তোমার বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বুঝতে এবং লিখতে কোনোটাতেই কোনো সমস্যা থাকবে না। নিচের কোন পরমাণু বা আয়নকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না?
আচ্ছা, পারে না কার? যার ইলেকট্রন একের বেশি ইলেকট্রন কার আছে, এরও একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন, এটা তো একই অপশন, একটা ইলেকট্রন। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ওর ইলেকট্রন কয়টা? দুইটা। যেই কারণে ও কি বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা ওকে পসিবল না। কোন ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব? বর্ণালীর ব্যাখ্যা, ফার্স্ট কথা একটু বুঝতে হবে, বর্ণালীর ব্যাখ্যাটা কার ক্ষেত্রে পসিবল? একটা ইলেকট্রন যার আছে, কার ক্ষেত্রে বর্ণালীটা ব্যাখ্যা করা পসিবল? আচ্ছা, এখানে তোমার এটার ক্ষেত্রে পসিবল না, কারণ এখানে কোনো ইলেকট্রনই নাই। এখানেও পসিবল না, কারণ হিলিয়ামের এমনি দুইটা ইলেকট্রন, 2+ মানে দুইটাই চলে গেছে। বেরিলিয়াম 2+, বেরিলিয়াম মানে কি 4, 2+ মানে কি দুটো ইলেকট্রন আছে, ব্যাখ্যা করা যাবে না। লিথিয়াম 2+ এ ওর একটা ইলেকট্রন থাকে, কারণ টোটাল 3টা ইলেকট্রন, দুইটা চলে গেলে একটা থাকে, তাই আমরা লিথিয়াম 2+ এর বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব, মূলত এই দুইটা জিনিস কি? বর্ণালী রিলেটেড দুইটা প্রভাব, যেটা বোর পরমাণু মডেল সাপেক্ষে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি, একাধিকটা পারি না, এবং আমরা এই দুইটা প্রভাব ব্যাখ্যা করতে পারি না। তাইলে এই দুইটা প্রভাব কি বুঝো? জিম্যান প্রভাব হলো 1896 সালে বিজ্ঞানী জিম্যান, 1896 সালে বিজ্ঞানী জিম্যান একটা জিনিস দেখতে পারেন, যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে পারমাণবিক বর্ণালী আছে না, বর্ণালী সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই চুম্বকের তীব্রতা বা চুম্বক ক্ষেত্রের তীব্রতা যত তুমি বাড়াবা, তত তুমি দেখতে পাবা বর্ণালীর যে সূক্ষ্ম সূক্ষ্ম বিভক্তিকরণ, এটা আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার তাইলে আমাদের চলে আসে হলো স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব কি? বিজ্ঞানী স্টার্ক 1913 সালে দেখতে পারেন যে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। ভাই একটু মিলানোর চেষ্টা করো, বোর পরমাণু মডেল সাপেক্ষে আমরা এই যে পরমাণুর মডেলের এই যে বর্ণালীর যে আবার বিভক্তিকরণ পসিবল, এই জিনিস কনসেপ্টই তো আমরা জানতাম না। তাই এই যে প্রভাবগুলো দেখা গেছে বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, এই প্রভাবগুলো আসলে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল সাপেক্ষে ব্যাখ্যা করা যায় না। এখন দেখো তোমার এই যে জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব আছে, এই যে দেখো জিম্যান এফেক্ট কি সুন্দর করে দেখানো, যে তোমার ম্যাগনেটিক ফিল্ড উইথ ম্যাগনেটিক ফিল্ড, তোমার দেখো ট্রান্সভার্স জিম্যান এফেক্ট, লঙ্গিটিউডিনাল তোমার জিম্যান এফেক্ট। তুমি জাস্ট এটা ছবিটা দেখার জন্য দেখা, যে ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে একরকম বিহেভ করে, ম্যাগনেটিক ফিল্ড থাকলে একরকম করে, ম্যাগনেটিক ফিল্ড যদি আরেকভাবে দাও তাহলে আরেকভাবে করে। মূল কথা বর্ণালীগুলা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। দেখো নো ম্যাগনেটিক ফিল্ডে দেখো কত বড় বড় রেখা, তোমার উইথ ম্যাগনেটিক ফিল্ডে দেখো প্রতিটা রেখা আবার ছোট ছোট রেখা বিভক্ত হয়ে গেছে। আবার দেখো উইথ ম্যাগনেটিক ফিল্ড যখন অন্যভাবে দেওয়া হয় তখনও বিভক্ত হয়েছে, একটু কম বিভক্ত হয়েছে, বাট বিভক্ত হয়েছে। আর তুমি যদি স্টার্ক প্রভাবের ক্ষেত্রে দেখো, যে তোমার এই যে দেখো স্টার্ক এফেক্টটা দেখো, বর্ণালীগুলো পরবর্তী দিকে রেখা রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এই ছবিগুলো কি লাগবে? মোটেও না, তোমাদের জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য যে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি পসিবল, এগুলো অ্যাকচুয়ালি হয়, এই কারণে মূলত তোমাদের এই কনসেপ্টটা করানো। রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের তুলনা। আচ্ছা, এখন তুলনা বললে কিন্তু একটা জিনিস চলে আসে, তুলনা বলতে সাদৃশ্য পড়ে বৈসাদৃশ্য পড়ে। তো আমরা রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের সাদৃশ্য দেখবো, বৈসাদৃশ্য দেখবো। তাহলে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের সাদৃশ্য খুব কম ভাই, তুমিও জানো আমিও জানি। তো আমরা টোটাল দুইটা সাদৃশ্য নিয়ে কথা বলবো। একটা সাদৃশ্য হলো রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল উভয়েই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস নিয়ে একই ধরনের কথাবার্তা বলছে, যে পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর নিহিত, সমস্ত কি বলে এটাকে, যে ভর কেন্দ্রের খুবই ক্ষুদ্র একটা জায়গায় নিহিত, এই কথাটা বলছে। হ্যাঁ, আর একটা জিনিসে তাদের মডেলের সাদৃশ্য আছে, সেই সাদৃশ্যটা হলো
ইলেকট্রন সার্বক্ষণিক মানে সবসময় সার্বক্ষণিক কেন্দ্রের চারপাশে ঘুরতেছে। হ্যাঁ, তুমি বলতেই পারো যে ভাইয়া একজন অনুমোদিত কক্ষপথ বলছে আর একজন বলে নাই, বৈসাদৃশ্যে লিখবা, বাট তাদের এই কনসেপ্ট তো সেম, যে ইলেকট্রন কেন্দ্রের চারপাশে ঘুরছে। এখন আমরা কথা বলবো বৈসাদৃশ্যগুলা নিয়ে। তারপর আমি খুবই ছোট করে জিনিসটা লিখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কক্ষপথের ব্যাসার্ধ নিয়ে কিচ্ছু বলা নাই, এখানে বলা যে কোনো ব্যাসার্ধের কক্ষপথ। আর খেয়াল করো এইখানে হলো অনুমোদিত কক্ষপথ, ঠিক আছে। এইবার 3 নম্বরে আসে হলো যে যেহেতু কোনো কক্ষপথের কোনো অনুমোদন করা হয় নাই বা কোনো কিছু বলা হয় নাই, তাইলে চার্জ হারিয়ে ওই যে ঘুরতে 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 ইলেকট্রন চার্জ হারিয়ে নিঃশেষ হবে, স্থায়িত্ব নাই। কিন্তু যখন আমরা বোরের পরমাণু মডেল দেখব সেখানে দেখব যে এটাতে কিন্তু পরমাণুর স্থায়িত্ব খুবই ইজিলি ব্যাখ্যা করা যায়। এইবার 4 নম্বরে দেখো, যেহেতু এখানে ইলেকট্রনের ঘোরা নিয়ে কোনো কথা বলা নাই, তাইলে ইলেকট্রন ক্রমাগত যেহেতু শক্তি বিকিরণ করবে, শক্তি হারাবে, তাইলে তাদের কথা অনুযায়ী, রাদারফোর্ডের কথা অনুযায়ী এটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু রাদারফোর্ডের জায়গায় বোর কিন্তু এটা খুব সুন্দর করে বলতে পারছে যে এখানে হলো নির্দিষ্ট রেখা বর্ণালী। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এইবার 5 নম্বরে খেয়াল করো, বোরের পরমাণু মডেল থেকে আমরা গতিবেগ বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি, শক্তি বের করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারি। কিন্তু আমাদের যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এখানে কিন্তু কোনো ব্যাসার্ধ, শক্তি, গতিবেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এইটা কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারি না। সো রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলে এই বেসিক কিছু পার্থক্য আছে। যে কথাগুলো বললাম, প্লিজ এই টপিকগুলো পড়ার সময় একটা নোট খাতা নিয়ে বসো, কারণ এতগুলো কথা কিন্তু লেখা যায় না। বাট তুমি যদি আমার কথাগুলো শুনে লিখো, এখানে মেইন পয়েন্টগুলো মনে রাখো, সুন্দর করে তুমি সাদৃশ্য লিখে দিয়ে আসতে পারবা। এটা কিন্তু পরীক্ষায় ঘ নাম্বারে আসে উদ্দীপকের, যে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের তুলনা করো, নট সাদৃশ্য বা বৈসাদৃশ্য। তুলনা করতে বললে সাদৃশ্য আলাদা দেখাও সুন্দর করে, যেহেতু সাদৃশ্য কম, তাই ছক করে দেখানোর কিছু নেই, নর্মাল লাইনে লিখবা আর বৈসাদৃশ্য ভাবে ছক করে লিখবা। ইলেকট্রনের স্থিতিশক্তি বা গতিশক্তি মানে কি? মানে হলো একটা পরমাণুর একটা কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনের স্থিতিশক্তি আর গতিশক্তি। তো এটা নিয়ে আমাদের তেমন আহামরি পড়ালেখা করার দরকার নেই, কারণ আমাদের বইয়ে দেখবা ইন্টিগ্রেশন করে অনেক কিছু করেছে, তোমরা সেটা বুঝো আর না বুঝোই প্রমাণ তোমার কোনোদিনই লাগবে না। বাট তোমার স্থিতিশক্তিটা অ্যাটলিস্ট জানা উচিত, যে স্থিতিশক্তির ভ্যালুটা হলো মাইনাস জেড ই স্কয়ার বাই আর। আচ্ছা, তাইলে এখানে জেডটা কি? জেডটা হলো তোমার পারমাণবিক সংখ্যা। এখানে ইটা কি? ইটা হলো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। আর আরটা হলো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। এখন ভাই আমি তো সূত্র বুঝলাম, বাট মেইন কনসেপ্টটা কি ভাইয়া? কনসেপ্টটা হলো যে তোমার একটা পরমাণুতে যখন ইলেকট্রন ঘুরপাক খায়, আমরা সবসময় জানি যে কোনো চার্জযুক্ত পদার্থ যদি কোনো আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে আকর্ষিত থাকে অথবা বিকর্ষিত থাকে, তাদের মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। তো এখানে যে কেন্দ্র যে ধনাত্মক চার্জযুক্ত আর চারপাশে যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ঘুরতেছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এই কারণে এদের মধ্যে কিছু স্থিতিশক্তি সঞ্চিত হয়, যে স্থিতিশক্তির ভ্যালুটা হলো এইটা। আর তোমার যে গতি শক্তিটা আছে, দেখো যেহেতু ইলেকট্রনটা তোমার গতি শক্তি কি বলতো, যে চারপাশে ঘুরপাক খাচ্ছে, রাইট?
এই গতিশক্তিটা যেহেতু এত কম ভরের ইলেকট্রন একটা সার্টেন ভেলোসিটিতে ঘুরপাক খাচ্ছে, এই গতিশক্তির পরিমাণটা নগণ্য বা নেগলিজিবল। এই যে যে স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুইটা মিলেই হলো তোমার একটা পরমাণুর কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের টোটাল যান্ত্রিক শক্তিটা বের করা যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চলে আসে যে কক্ষপথে এই যে যে ইলেকট্রন আবর্তন হচ্ছে এর ফলে সৃষ্ট পূর্ণ তরঙ্গ, এই জিনিসটা আমি একটু এটার পাশে একটু স্টার দিব, এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। আমরা একটু ছোট্ট খাটো কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি যেগুলো আমরা অলরেডি জানি। হ্যাঁ, এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। দেখো ভাইয়া, আমার কাজ হবে হলো যে আমি বের করার চেষ্টা করব একবার পুরো একটা সার্কেল কমপ্লিট করলে কয়টা তরঙ্গ কমপ্লিট হয়। এই জিনিসটা আমি কেমনে করব? এই জিনিসটা আমি করতে পারবো হলো আমার কি বৃত্তাকার না, বৃত্তাকারের পরিধি কি 2 পাই আর না। আসলে আমরা 2 পাই আর দিয়ে কাহিনীটা করে ফেলি। তাহলে এখান থেকে আমি যদি 2 পাইটাকে ওদিকে নিয়ে নেই, ইজ ইকুয়াল টু কি এন এইচ বাই এম ভি। ভেরি গুড, আমরা একটা ছোট্ট জিনিস পেয়ে গেলাম। এখন এখন তোমাদের মনে আছে নাকি যে আমরা পড়ছি যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, আবার আমরা পড়ছি ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা থেকে নিয়ে বলতে পারি এইচ নিউ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। নিউ কি? কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক সমান কি বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার। তাহলে এখান থেকে আমি ল্যামডা ইজ ইকুয়াল টু, যদি আমি সি সি কাটাকাটি করি এখান থেকে একটা সি যাবে, এখান থেকে একটা সি বাকি থাকবে, তাইলে এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু তোমার চলে আসে এইচ বাই এম সি। এইটা কিসের জন্য? ইলেকট্রনের জন্য। এখন কোন কণা যখন কোন ধরো আলোর বেগে না, কোন ভি বেগে ঘুরপাক খাচ্ছে, তখন আমরা ওইটাকে বলি ল্যামডা ইজ ইকুয়াল টু বাই এম ভি। এই জিনিসটা কেন জানো আলাদা করে কেন বক্স করার জন্য আমি কেন আলাদা কালার দিলাম? এই যে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভিটা প্রমাণ করলাম না, এটা কি জানো? এটা হলো বিজ্ঞানী ডি ব্রগলির সমীকরণ। বিজ্ঞানী ডি ব্রগলি মূলত আইনস্টাইনের ওই রিলেটিভিটি ল আর এই যে যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দিয়ে যে ইজ ইকুয়াল টু এইচ মিউ, এই দুইটাকে মিলায় সে একটা চোরাই সূত্র বানাইছে। এটা হলো ডি ব্রগলির সমীকরণ, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। আচ্ছা, তাহলে এইবার একটা জিনিস চিন্তা করো তো, আমরা দুইটা জিনিস পাইছি, আমি আবার লিখি। হ্যাঁ, দেখো এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম। দেখো এইখানে একটু খেয়াল করি সবাই, এইখানে এই যে যে এইচ বাই এম ভিটা পাইছি না, এই কি আমার ল্যামডা না? তাইলে আমি 1 ও 2 থেকে ইজিলি বলতে পারি, কি বলতে পারি? 1 ও 2 থেকে বলতে পারি 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। ভেরি গুড। তার মানে যদি সে একবার একটা কি আর ব্যাসার্ধযুক্ত কক্ষপথ কমপ্লিট করে, সে এন ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করবে। আচ্ছা, তাইলে একটু চিন্তা করো তো, এন ইজ ইকুয়াল টু 1 হলে 2 পাই আর ইজ ইকুয়াল টু ল্যামডা, n is equal to 2 হলে pi r is equal to 2 lambda, n is equal to 3 হলে 2 pi r is equal to 3 lambda। এভাবে করে অনেক দূর যাওয়া পসিবল, রাইট? এখন আমাদের কি বের করা লাগবে বলতো? তরঙ্গ সংখ্যা বের করা লাগবে, রাইট? আমরা যদি তরঙ্গ সংখ্যা বের করতে যাই, যদি তরঙ্গ সংখ্যা বের করতে যাই, মজার ব্যাপার খেয়াল করো। এখন দেখবা এটা খুব সুন্দর করে মিলে যাবে, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তরঙ্গের সংখ্যা, বলো তো তরঙ্গের সংখ্যা আসলে কি হবে? তরঙ্গের সংখ্যা কি? পরিধি, অর্থাৎ পরিধি যাইতে যতটুকু লাগে এটা আমার বের করা লাগবে, বাই আমার কি তরঙ্গ দৈর্ঘ্য। কারণ কি চিন্তা করো তো, তরঙ্গ দৈর্ঘ্য কেন? কারণ তরঙ্গ দৈর্ঘ্য একবারে যতটুকু যায় ওইটা করলেই তোমার তরঙ্গ সংখ্যা পেয়ে যাবো, তাই না? তাহলে এবার খেয়াল করো, পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর।
তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ল্যামডা। আমরা পাইছি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাইলে 2 পাই আর বাই এইচ বাই এম ভি। ভেরি গুড। তাহলে এবার খেয়াল করো 2 পাই বাই এইচ ইনটু ইনটু আমি এম ভি আর, কারণ আমার এম ভিটা উপরে চলে আসবে, এম ভি আর, রাইট? এখন মনে আছে এম ভি আর ইজ ইকুয়াল টু কি জানি? এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। আসলে এবার এটা বসায় দেই, এবার এটা আমরা এখানে বসায় দেই 2 পাই বাই এইচ ইনটু এম ভি আর সমান কি? এন এইচ বাই 2 পাই। আচ্ছা, 2 পাই কাটা, এইচ এইচ কাটা, ইকুয়াল টু এন। তার মানে এখানকার মূল যে লাইনটা সেটা হলো তোমার একটা ইলেকট্রন যখন আবর্তন করে, যখন ঘুরপাক খায়, তখন তার তরঙ্গের সংখ্যা তার শক্তি স্তর সংখ্যার সমান। এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলে যে তার তরঙ্গের সংখ্যা আর শক্তি স্তরের সংখ্যা পরস্পর সমান। এই জিনিসটা যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে খুব ইজিলি তুমি এই জিনিসটা পেরে যাবা। পরীক্ষা এটা কিন্তু আছে মাঝে মধ্যে, এটা একবার প্র্যাকটিস করলে কিন্তু কঠিন কিছু না, সব আমাদের জানা সূত্র, কিছু বাচ্চা কালের সূত্র, কিছু নতুন সূত্র মিলায় আমরা একটা ফর্মুলা, একটা তত্ত্ব দ্বারা করাইছি এবং ওটাকে মিলও পাইছি, রাইট? এখন আমরা দেখব একটা শক্তি স্তরে অবস্থিত একটা ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে দূরত্ব, অর্থাৎ এসআই পদ্ধতিতে ইলেকট্রনের দূরত্ব নির্ণয়। দেখো এখানে অনেক প্রমাণ আছে, তুমি বই ঘাটলে অনেক প্রমাণ পাবে, বাট প্রমাণগুলো আমাদের ইম্পর্টেন্ট না, বিকজ প্রমাণ আমাদের লাগে না। তো আমরা মেইনলি আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা শিখবো। তাহলে সেই সূত্রটা কি? আর এন ইকুয়াল টু এপসাইলন এন স্কয়ার এইচ স্কয়ার পাই এম এর ই স্কয়ার। ঠিক আছে, এখানে কোনটা কি তুমি চিন্তা করো। আর এনটা হলো তোমার দূরত্ব, এন তম কক্ষপথের দূরত্ব, এন হলো কক্ষপথ সংখ্যা। ভেরি গুড। এইবার আসে হোয়াট ইজ এপসাইলন। এই এপসাইলন হলো তোমার পরম পারমিটিভিটি ধ্রুবক। পরম পারমিটিভিটি ধ্রুবক। এই পারমিটিভিটির বাংলাটা কি? পারমিটিভিটির বাংলাটা হলো তোমার ভেদনযোগ্যতা। এর ভ্যালুটা কত? এই এপসাইলনের ভ্যালু হলো 8.85 ইনটু 10 ইনভার্স 12। এবার আমার এন গেল, এবার আমার এইচ। আমার এইচ এর ভ্যালু কত অলরেডি জানি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আচ্ছা, এরপর আমাদের কি থাকে? পাই ইজ ইকুয়াল টু আমরা জানি 3.1416। এম কি? আমার ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10 ইনভার্স 31 কেজি। জেড কি? আমার জেড হলো পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 বসবে, আর অন্যগুলোর ক্ষেত্রে ওদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বসবে। ঠিক আছে, আচ্ছা। তারপর তোমার ইটা কি? ই হলো ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম। সিম্পল কথাবার্তা, এইগুলাকে আমি জাস্ট এখানে বসাবো। এখন মজার ব্যাপারটা, আরেকটা মজার ব্যাপার এখানে আমরা খেয়াল করবো, সেইটা হইল একটু খেয়াল করে দেখো, এই এন স্কয়ার বাই জেড এইটা বাদে বাকি সবগুলা ভ্যালু কনস্ট্যান্ট 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 কনস্ট্যান্ট, বাকি থাকে খালি এন স্কয়ার বাই জেড। তুমি যদি সবগুলা ভ্যালুকে বসাও তাহলে এই ফর্মুলাটার একটা ইজি ভার্সন আনা পসিবল। তুমি সবগুলোর ভ্যালু বসাইলে খুবই ইজি একটা ভার্সন এই ফর্মুলার আনা পসিবল। সেই ভার্সনটা কি? এন স্কয়ার ইন্টু 5.29
ইন্টু 10^11 বাই জেড স্কোয়ার মিটার। তাহলে এবার একটু খেয়াল করো, একটা মজার ব্যাপার দেখবা তাহলে। তাইলে এবার তুমি চিন্তা করো তো, ধরো ভাই আমি R1 বের করতে চাচ্ছি, হ্যাঁ R1 বের করতে, R1 এর ভ্যালুটা চিন্তা করো তো কার ক্ষেত্রে, ধরো আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বের করব প্রথম কক্ষপথের দূরত্বটা। R1 জেড এর ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে, 1 স্কয়ার 5.29 10^11 9 ইনভার্স। বুঝতে কি পারছি? তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ফিক্স, এবং এইটা কিন্তু এমসিকিউ তে আসে এই ভ্যালুটা কত। সো 5.29 × 10^11 মিটার, এই ফর্মুলাটা মনে রাখবা। আর তোমার মেইনলি যেটা লাগবে সেটা হলো এই ফর্মুলাটা তোমার পরীক্ষায় তুমি ইউজ করবা, যদি আসে ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবা। এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ভাই যদি সবগুলা কনস্ট্যান্ট হয়, সব কনস্ট্যান্ট, জেড ধরো আমি, আমার এখানে জেড কি লাগে না, আচ্ছা তো জেড স্কয়ার লিখে ফেলছে, জেড স্কয়ার হবে না, এটা জেড হবে। আচ্ছা দাঁড়াও এটাকে ঠিক করি। হ্যাঁ, এইবার ধরো তোমার কাছে আরেকটা কোশ্চেন খুবই কমন আসে, এই জিনিসটা কি, আর এন is proportional to n স্কয়ার। বুঝতে কি পারছি? is proportional to n স্কয়ার। আমি জেড নিয়ে কেন কথা বলতেছি না, কারণ আমি শুধু হাইড্রোজেন নিয়ে যদি কথা বলি, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারি। বা তুমি যদি জেড এর ভ্যালুটাও বসায় দাও, তুমি যদি এখানে জেড এর ভ্যালুটাও বসায় দিয়ে একটা সার্টেন ভ্যালু পেয়ে যাও, ধরো তোমাকে বললো লিথিয়াম 2+, তুমি লিথিয়ামের জন্য জেড এর ভ্যালু 3 বসায় দিলা, কারণ আমি জানি জেড মানে পারমাণবিক সংখ্যা, n স্কয়ারের সাথে একটা সংখ্যা চলে আসলো না, ওটা কনস্ট্যান্ট, n স্কয়ারের সাথে সম্পর্কটা সমানুপাতিক, n স্কয়ার যত বাড়বে দূরত্ব তত বাড়বে। তাইলে এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, কক্ষপথ থেকে দূরত্ব কক্ষপথ নঙের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই জিনিসগুলো অঙ্ক করার সময় মনে রাখবা, দেখবা জীবন অনেক সুন্দর, অনেক আরামে অঙ্কগুলো করে ফেলতে পারতেছো। সো আমরা এই ফর্মুলাগুলো দিয়ে এখন দেখি আমাদের কি কি অঙ্ক করা যায়। ঠিক আছে, আমাদের কিন্তু প্রমাণ টমানো তো দরকার নেই, আমরা অঙ্ক করতে পারলেই হইলো আমাদের। আসো এখন দেখে ফেলি যে এই টপিক থেকে আমাদের কি কি অঙ্ক আমরা করতে পারি। ঠিক আছে, তো আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি, ক্যালকুলেটরে আমরা অঙ্কটা করব। যখন অঙ্কটা তুমি দেখবা, তুমিও ক্যালকুলেটরের সাথে সাথে করার চেষ্টা করবা। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মানের থেকে ছোট। আসো করে ফেলি। তাইলে আমরা ফার্স্টে করব হাইড্রোজেনের জন্য আমার কত, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাইলে R2, তাহলে কি হবে 2 স্কয়ার ইনটু 5.29 10^11 বাই জেড এর ভ্যালু কত 1 মিটার। তাহলে সোজা কথা 4 ইন্টু 5.29 ইন্টু 10^11, মানে তোমার আসতেছে 2.12 ইন্টু 10^10 মিটার। আচ্ছা, এইবার আসো আমরা লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথেরটা করে ফেলি। লিথিয়াম 2+ কেন, কারণ আমরা কিন্তু 1 ইলেকট্রন বিশিষ্ট ছাড়া এটা নিয়ে কাজ করতে পারবো না। এখানে আমার দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2, লিথিয়ামের জন্য n এর ভ্যালু তো সেমই হবে, 2 স্কয়ার 5.9 ইনটু 10^11 মিটার। নিচে জেড এর ভ্যালু কত হবে, এখানে 3 হবে, কারণ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাইলে এখানে হবে 4/3 ইনটু 5.29, সো 7.05 ইনটু 10^11 মিটার। তাহলে এখন চিন্তা করো, তোমাকে বলা আছে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা লিথিয়ামের ব্যাসার্ধ ছোট। অবশ্যই আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা বড়, এই ভ্যালুটা ছোট, এবং এটা তো এভিডেন্ট, রাইট? কারণ n স্কয়ার দুইটার জন্যই দ্বিতীয় কক্ষপথ, দুইটার জন্যই n এর ভ্যালু 2, কিন্তু একটার নিচে জেড, এই যে নিচে যে জেড,
এই জেডটা একটার জন্য এক, একটার জন্য তিন, যেটা তিন নিচে ছোট নিচে বড় ভ্যালু, তার মানে অবশ্যই ভ্যালুটা ছোট হবে। সিম্পল, জাস্ট সিম্পল ম্যাথ, ঠিক আছে, সিম্পল ম্যাথ। এইবার হিলিয়াম প্লাস আয়নের ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরের অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রন থেকে ঘূর্ণায়মান ইলেকট্রনের দূরত্ব, সরি নিউক্লিয়াস থেকে ঘূর্ণায়মান ইলেকট্রনের দূরত্ব। দেখো ভেরি ইজি, কিভাবে করব আমরা, দেখো আমাদের আর কত বলছে, দ্বিতীয় শক্তি স্তরের 2 স্কয়ার টু 5.29 টু 10 ইনভার্স 11 মিটার বাই জেড এর ভ্যালু হিলিয়ামের ক্ষেত্রে কত হবে, 2 হবে। তাইলে এখানে 2 স্কয়ার বাই 2 মানে 2 দিয়ে গুণ করলেই হবে, 2 ইনটু 5.29 ইনটু 10 ইনভার্স 11 হচ্ছে হলো 1.06 ইনটু 10 ইনভার্স 10 মিটার। ইজি অ্যান্সার, ইজি অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের চলে আসে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে। আচ্ছা, লিথিয়াম 2+ মানে জেড এর ভ্যালু 3, তৃতীয় শক্তি স্তরে মানে এন এর ভ্যালু 3। আচ্ছা, কি বলছে, লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে অরবিটালে অবস্থান করে একাকী নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত মিটার দূরত্বে, আসো করে ফেলি। তাইলে তোমার আর 3 স্কয়ার, কারণ কি এন এর ভ্যালু 3 ইনটু 5.29 টু 10 ইনভার্স 11 বাই তৃতীয় শক্তি স্তরে এন এর জন্য এই যে 3 স্কয়ার আর জেড এর ভ্যালু 3। তাহলে আশা করে ফেলি 3 স্কয়ার বাই 3 মানে 3 দিয়ে গুণ করলেই হবে। এইটা আসতেছে হলো 1.587 ইনটু 10 ইনভার্স 10 মিটার। দেখো খালি ফর্মুলা, বেসিক ফর্মুলা, এর বাইরে কিন্তু কিচ্ছু লাগতেছে না। কোনো বিশেষ অবস্থায় ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান, বোর ব্যাসার্ধ, বোর ব্যাসার্ধও কিন্তু সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, বোর ব্যাসার্ধটা কি, ওই যে R1 এর ভ্যালুটা বের করলাম না, যে প্রথম কক্ষপথের দূরত্বটা কত, ওইটাকে মেইনলি বোর ব্যাসার্ধ বলে। আর এই ক্ষেত্রে বোর ব্যাসার্ধ বলতে তোমাকে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে বলছে। এতক্ষণ ধরে যা করতেছি তাই করা লাগবে। হাইড্রোজেন পরমাণুর জন্য বলছে, তো আমাদের জেড এর ভ্যালু 1, দ্বিতীয় শক্তি স্তর বলছে, তাই n স্কয়ার হবে 2 স্কয়ার 5.29 টু 10 ইনভার্স 11 মিটার। তাহলে কত আসে, 4 ইনটু 5.29 ইনটু 10 ইনভার্স 11 মানে 2 পয়েন্ট, আমরা একটুক্ষণ আগে করলাম 12 ইনটু 10 ইনভার্স 10 মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। এবং আমাদের এই টপিক থেকে এর বাইরে কোনো ম্যাথ আসতে পারবে না, কারণ সিম্পল ফর্মুলা বসাবা। তুমি ফর্মুলাটা পারো, ওই ফর্মুলাটা একটু কঠিন লাগতে পারে, ফর্মুলাটা একবার যদি শিখো বা এই যে ছোট ভার্সনটা যদি শিখে ফেলো, তাহলে কিন্তু আর তোমার কোনো সমস্যা হবে না। যে কোনো পরমাণুর কোনো কক্ষপথের অরবিটালে যে ইলেকট্রনটা, তার গতিবেগ এসআই পদ্ধতিতে ইলেকট্রনের গতিবেগ নির্ণয়। তাইলে এই ক্ষেত্রে তোমার কি হবে, এনতম স্তরে কোনো অরবিটালে ইলেকট্রনের গতিবেগ বি। এইটার ফর্মুলাটা কি হবে, ওই যে বললাম না যে আমাদের কিন্তু আলাদা করে পুরা সূত্রের প্রমাণ দরকার নাই, আমরা জাস্ট জানলেই হইলো যেটা কি জেড স্কয়ার বাই 2 এপসাইলন এন এইচ, এককটা কি হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এখানে কোনটা কি তো আমাদের জানা উচিত, যে কোনটা আমাদের কি, রাইট। আচ্ছা, তাহলে জেড হলো আমার পারমাণবিক সংখ্যা, এরপর আমার ই আসে, ই কি আমার ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। এরপর আমার এপসাইলন, এইটা কি পরম পারমিটিভিটি ধ্রুবক বা ভেদন যোগ্যতা। আচ্ছা, পারমিটিভিটি মানে কি, ভেদন যোগ্যতা, পরম
পারমিটিভিটি ধ্রুবক। এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা হলো 8.85 ইন্টু 10 ইনভার্স 12। এটা একটু কষ্ট করে এক দফা মুখস্থ করে ফেললে আজীবনের জন্য শান্তি। এটা কিন্তু আরো অনেক জায়গায় লাগবে। এন তো বললামই যে এন তম শক্তি স্তর, আর এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা হলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এখন এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো যে তোমার এই পুরো ফর্মুলাতে শুধুমাত্র এই জেড আর এন বাদে, এই জেড আর এন বাদে বাকি পুরাটুকু কিন্তু কনস্ট্যান্ট। সবগুলোর ভ্যালু আছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। পাইও তো তোমার পাই তো নাই এখানে, তোমার পাই থাকলে পাইও কনস্ট্যান্ট হইতো। সো তুমি কিন্তু সবগুলো কনস্ট্যান্ট, তাইলে তুমি ফর্মুলাটাকে এই ফরম্যাটে যেমন মনে রাখতে পারো, তুমি এই ফর্মুলাটার আরেকটা ফরম্যাট মনে রাখতে পারো যে b ইকুয়াল টু z ইন্টু 2.1889। তুমি ভ্যালুগুলো বসায় দেখো, বসায় দেখবা সুন্দর করে এটা মিলে যাচ্ছে। ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই n মিটার পার সেকেন্ড। এখন তুমি কোনটা দিয়ে করবা ভাই, পুরোপুরি আপ টু ইউ, কোনোটাতে কোনো সমস্যা নেই। দুইটা যে কোনো একটা ফর্মুলা ইউজ করবা তাইলেই হবে। এখানে আরেকটা মজার জিনিস চলে আসে, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি না, ইফ এভরিথিং ইজ কনস্ট্যান্ট, ইফ z is also constant for a certain atom, right? এখানে লিথিয়াম 2 প্লাস হইলে z তোমার কি বলে কনস্ট্যান্ট, হিলিয়াম হলে z কনস্ট্যান্ট। সো যে কোনো একটা সার্টেন কিছুর জন্য z যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, আমি ডিরেক্ট বলতে পারি v is proportional to 1/n। তাইলে শক্তি স্তর যত বড় বেগ তত কম। এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষার হলে আসে, জানো তোমরা পারো। যেমন v is proportional to 1/n, এটার মানে কি, তুমি যদি 1 নাম্বার কক্ষপথের বেগকে 2 নাম্বার কক্ষপথের বেগ দিয়ে ভাগ করো, তোমার এটাকে n2/n1 হবে। কারণ কি, জাস্ট উল্টা সম্পর্ক, উল্টা সম্পর্কের জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন আমরা দেখবো এই টপিক থেকে কি ম্যাথ আসতে পারে। আসো আমরা ম্যাথ গুলা করে ফেলি। আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিতেছি, তোমরাও একটু ক্যালকুলেটর নিয়ে নাও, ঠিক আছে? এইবার তোমার প্রথমে খেয়াল করো, হিলিয়াম প্লাস ইলেকট্রনটি, আয়নের ইলেকট্রনটি, তাইলে ভাই হিলিয়াম প্লাস বলা আছে, তাইলে জেড এর ভ্যালু 2। দ্বিতীয় শক্তি স্তরে বলা আছে এন এর ভ্যালু 2। এই শক্তি অবস্থায় ইলেকট্রনটার বেগ কত, আমরা ডিরেক্ট ফর্মুলা করব, রাইট? জেড ইন্টু 2.1889 into 10 to the power 6 by n মিটার পার সেকেন্ড। তাইলে এখানে z এর ভ্যালু কত, z এর ভ্যালু 2, n এর ভ্যালু 2, আরে কাটাকাটি চলে গেছে, নাইস। 2.1889 into 10 to the power 6। তুমি কিন্তু ওই বড় ফর্মুলাতে বসাও করতে পারো, কোনো সমস্যা নেই। যদি এটা বিশ্বাস না হয়, বড় ফর্মুলাতে বসাও একবার করে নিতে পারো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এখানে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, সেই জিনিসটা থেকে যাবে। 2.1889 into 10 to the power 6 মিটার পার, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? ওকে, এইবার পরের কোশ্চেনটা খেয়াল করো, লিথিয়াম 2 প্লাস আয়ন। আমরা কোশ্চেনের সাথে সাথে আগায় যাব। লিথিয়াম 2 প্লাস মানে জেড এর ভ্যালু 3। তৃতীয় শক্তি স্তরে মানে ভাই এন এর ভ্যালু 3। এই অবস্থায় একটা নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে কত মিটার পার সেকেন্ডে, তাইলে আমরা ডিরেক্ট ভি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। জেড এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3, কাটাকাটি চলে যাবে, একই কথা। এটা কিন্তু খুবই ইজি হয়ে গেল ম্যাথগুলা, জাস্ট কাটাকাটি চলে গেলি হলো। নাহলে তোমার হাতে ক্যালকুলেটর তো আছেই, তুমি ইজিলি করে ফেলতে পারবা। তাহলে এটা কি হবে, তোমার 3 আর 3 কাটা গিয়ে 2.1889 ইন্টু 10 to the power 6 মিটার পার সেকেন্ড। দেখো কত ইজিলি আমরা গতিবেগ বের করে ফেললাম। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। যে কোনো কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয়, এসআই পদ্ধতিতে ইলেকট্রনের শক্তির মান আমরা কেমনে বের করে। দেখো আমাদের ফর্মুলার প্রমাণ কিন্তু দরকার নাই, কিন্তু আমাদের বেসিক ফর্মুলাটা কিন্তু দরকার আছে। তাইলে ফর্মুলাটা আমার কি, এনতম শক্তি স্তরে থাকা ইলেকট্রনের কি বলতো, শক্তি। আচ্ছা, তো এই জিনিস আমি লিখেই দিই, তাহলে আমার পরে এটা সুবিধা হবে আমাদের। এন
সম অবস্থিত ইলেকট্রনের শক্তি ই এন মাইনাস জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার। এইবার এইবার একটু জাস্ট চিন্তা করো তোমার কোনটা কি। আমি তো শক্তি স্তর যে এন যে শক্তি স্তরের সংখ্যা এটা তো আমরা বলেই দিছি, আর ই আমাদের শক্তি। জেডটা কি? জেড হলো আমার পারমাণবিক সংখ্যা, এম আমার ইলেকট্রনের ভর যেটা হলো 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ই হলো আমার ইলেকট্রনের চার্জ যেটা 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। আমার এপসাইলনটা কি? এপসাইলন হলো আমার পরম পারমিটিভিটি ধ্রুবক, এটাকে আমরা বাংলায় বলি হলো ভেদনযোগ্যতা। পরম পারমিটিভিটি ধ্রুবক যেটার ভ্যালু হলো 8.85 ইন্টু 10 ইনভার্স 12। এরপর এন আমাদের শক্তি স্তর নাম্বার, আর এইচ হলো আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এখন এই সূত্রের একটা মজার জিনিস দেখাই। এই সূত্রের একটা মজার ব্যাপার হলো তুমি এই সূত্রের দিকে যদি একটু ভালো করে তাকাও একটা জিনিস দেখতে পাবা, এই জেড স্কয়ার বাই এন স্কয়ার এই পার্টটা বাদে বাকি যা আছে সব কনস্ট্যান্ট। আমার এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আমার এপসাইলন কনস্ট্যান্ট, আমার এইচ কনস্ট্যান্ট। তার মানে এই সবগুলো ভ্যালুকে আমি যদি ডিরেক্ট একটা ভ্যালু বসাই দিই সূত্রটাকে আরো সহজ ফরম্যাটে আনা পসিবল। তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো এটা ব্যবহার না করতে। আমরা এখন কোন ফর্মুলাটা ব্যবহার করলে সুবিধা হয় ওই ফর্মুলাটা আমি একটু দেখবো, যে ভ্যালুগুলা বসাইলে আমাদের কি চলে আসে। ভ্যালুগুলা বসালে আমাদের যেটা চলে আসে মাইনাস জেড স্কয়ার ইন্টু 1313 ইন্টু 0.319 বাই এন স্কয়ার কিলো জুল পার মোল, যেটা কি আমার শক্তির একক। শক্তির একক বুঝা গেল কি? আচ্ছা, এবার এই যে এখানে মাইনাস জেড স্কয়ার ইন্টু 1330 হচ্ছে যে 315 হবে, তাহলে ঠিক করে দিই এটাকে। এটা আমার হবে 315 বাই এন স্কয়ার কিলো জুল পার মোল। এখন ভাইয়া আরো একটা মজার ব্যাপার চিন্তা করো, তোমার এখানে বাকি সব তো কনস্ট্যান্ট বুঝলাম, যে কোনো একটা সার্টেন পরমাণুর জন্য, সেটা লিথিয়াম 2 প্লাস হলে লিথিয়ামের জন্য জেড এর ভ্যালু ফিক্স, হিলিয়াম প্লাস হলে জেড এর ভ্যালু ফিক্স, বেরিলিয়াম 3 প্লাস হলে জেড এর ভ্যালু ফিক্স। জেড এর ভ্যালু যদি ফিক্স হয় তাহলে আমি একটা জিনিস বলতে পারি, En is proportional to 1 by n স্কয়ার। তাইলে কিন্তু ভাইয়া একটা ঝামেলা আছে, খেয়াল করবা কি ঝামেলা আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিয়ে শুনো। এই মাইনাস সাইনটা কেন, ওর কাজটা কি? তুমি চিন্তা করো, তুমি ধরো E1 বের করলা হাইড্রোজেনের জন্য, E1 বের করলা, মাইনাস সব এক হবে, তাহলে মাইনাস 1313.315 কিলো জুল পার মোল। E2 কি মাইনাস জেড স্কয়ার তো কিছু হবে না, 330.315 বাই 2 স্কয়ার কিলো জুল পার মোল, মানে 4 দিয়ে ভাগ করা লাগবে। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, ভাই আমরা তো এতক্ষণ পড়ে আসলাম যে আমাদের ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর অর্থাৎ 1 নাম্বার থেকে 2 নাম্বার শক্তি স্তরে শক্তির পরিমাণ বাড়বে। আমি তো দেখতেছি 2 স্কয়ার দিয়ে ভাগ করতেছি, 4 দিয়ে ভাগ করতেছি, শক্তি বাড়লো কোথায়? তখন এই মাইনাস সাইনটার কাজ আসে। মাইনাস মানে কি? মাইনাসের ভ্যালু যত কমবে তার মানে কি শক্তি তত বাড়বে না?
এই জিনিসটাই জাস্ট একটু মাথায় রাখবে, এটা অনেক সময় ট্রিক কোশ্চেন আসে, তো এই জন্য জিনিসটা দেখায় দিলাম। এটা কিন্তু এখনো সত্যি আছে যে E1 এর থেকে E2 বড়, E2 এর থেকে E3 বড়, ডট ডট ডট। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এই শক্তি রিলেটেড কি কি ম্যাথ আমরা করতে পারি। আমরা একসাথে সলভ করবো, আমি ক্যালকুলেটর নিয়ে নিছি, তোমরাও যখন এটা দেখতেছো ক্যালকুলেটরটা নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, প্রথম কোশ্চেন, হিলিয়াম প্লাস আয়নের ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান। হিলিয়াম প্লাস, এর ভ্যালু 2, দ্বিতীয় শক্তি স্তর n এর ভ্যালু 2, ইলেকট্রনটির শক্তির মান আমরা E2, তাহলে আমাদের E2 এর ভ্যালুটা কি, z স্কয়ার বাই n স্কয়ার, মাইনাস আছে আগে, হ্যাঁ, তাহলে z স্কয়ারের জন্য 2 স্কয়ার 13 পয়েন্ট, তুমি কিন্তু বড়টায় বসায় করতে পারো, তোমার ইচ্ছা, বড়টায় বসায় করলে দেখবা সেম আসে। আর নিচে 2 স্কয়ার কেন, n স্কয়ারের জন্য 2 স্কয়ার, কিলো জুল মোল, 2 স্কয়ার কাটা, মাইনাস 13.315 কিলো জুল পার মোল। এইটা হবে হলো তোমার সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। ঠিক আছে, পরের কোশ্চেনটায় চলে যাই। কোন বিশেষ অবস্থায় হাইড্রোজেন পরমাণু, তার মানে জেড নিয়ে আমাদের কোনো টেনশন নাই, জেড ইজ ইকুয়াল 1, দ্বিতীয় শক্তি স্তর n ইজ ইকুয়াল টু 2, ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করো। 1 স্কয়ার, ওই যেটা আমি একটুক্ষণ আগে তোমাদের ফর্মুলাটা বোঝানোর জন্য করতেছিলাম, ওইটাই আসছে এখানে, 13.315 বাই 2 স্কয়ার কিলো জুল পার মোল। কত আসে করে ফেলি, 13.315 বাই 2 স্কয়ার ইকুয়াল টু আমার আসে মাইনাস 328.33। দেখো, সিম্পল ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, ক্যালকুলেটরে যদি ভাই ভুল না বসাও, তোমার এই অঙ্ক না মিলার কিন্তু কোনো কারণই নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এইবার আসো আমরা আগাই যে লিথিয়াম 2 প্লাস আয়ন, তার মানে এখানে জেড এর ভ্যালু কত, 3, তৃতীয় শক্তি স্তরে আছে n এর ভ্যালু 3। যখন এরকম মিলে যায় তখন অঙ্ক করতে খুব মজা লাগে। পরিভ্রমণ করেন শক্তির মান কত, E3, খেয়াল করো তো, মাইনাস জেড স্কয়ার 3 স্কয়ার ইন্টু 13.315, n স্কয়ারের জন্য 3 স্কয়ার কিলো জুল পার মোল। এইটা আর এটা সমান, তার মানে কাটা কত আসে, 13.315 কিলো জুল পার মোল। আমার কি আসলো, তুমি যদি শক্তির ম্যাথগুলো আমি ডিরেক্ট ফর্মুলা বসায় করতে থাকো এবং জিনিসটা ফার্স্টে একবার যাই না নাও যে কই থেকে আসছে জিনিসটা, তুমি যে ফর্মুলা ভুলেও যাও মেইন ফর্মুলাটাও বসাও, কিন্তু ম্যাথ করতে পারবা, তোমার ম্যাথ মিলে যাবে। বোর সমারফিল্ড পরমাণু মডেল, ছোট্ট একটা কনসেপ্ট। আমরা জানি বোর পরমাণু মডেল যখন রাদারফোর্ডকে টেক্কা দিয়ে 1913 সালে যখন পরমাণু মডেলটা দিল, বোর পরমাণু মডেলের একটা মূল প্রবলেম ছিল যে বর্ণালী যে আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, এটা আমরা ব্যাখ্যা করতে পারতাম না। এইটা যে আমরা ব্যাখ্যা করতে পারতাম না, এই জিনিসটার জন্য বিজ্ঞানী হ্যামল্ড সামারফিল্ড 1915 সালে তোমার বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, হ্যাঁ, জার্মান বিজ্ঞানী হ্যামল্ড সমারফিল্ড, এই সমারফিল্ড বোর পরমাণু মডেলটা দেয়। সে মূলত এখানে দুইটা প্রস্তাবনা দেয়, হ্যাঁ, তার এই পরমাণু মডেলে মূলত দুইটা প্রস্তাবনা ছিল। প্রথম প্রস্তাবনাটা কি, প্রথম প্রস্তাবনাটা ছিল হলো কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে সেটা বৃত্তাকার না, সেটা উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল। তাই সে এন এর সাথে আরেকটা সংখ্যা নিয়ে আসে, সে কে নিয়ে আসে বোঝানোর জন্য। এবং উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার কারণে, যেহেতু সে
উপবৃত্তাকার বলছে, উপবৃত্তাকার হওয়ার জন্য সে বলছে যে পুরো কক্ষপথে বেগ সমান থাকে না। সে কি বলছে যে যখন কেন্দ্রের কাছাকাছি থাকে, সর্বনিম্ন দূরত্বে থাকে, তখন বেগ সর্বোচ্চ থাকে, আর যখন দূরত্ব বেড়ে যায়, যেহেতু একটা ডিম্বাকারের মতো উপবৃত্তাকার, তখন তার বেগটা সর্বনিম্ন হয়ে যায়। কিন্তু এই যে মডেলটার কথা বললাম না, এই মডেলটাও হিম্যান ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। এবং আরেকটা ড্রব্যাক বা সীমাবদ্ধতা হলো, এইটাও এক ইলেকট্রন বিশিষ্টর ক্ষেত্রেই প্রযোজ্য। এইটাও এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। মানে মূল কথা, লাভের লাভ তেমন কিছু হয় নাই, সে খালি বলতে যে বৃত্তাকার না উপবৃত্তাকার, যে বর্ণালী যে আসলে সূক্ষ্ম সূক্ষ্ম আরো রেখায় বিভক্ত হয়, দ্যাটস ইট। গতিশীল বস্তু কণার ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক হলো ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণকে আমি একটা চোরাই সমীকরণ বলি। কেন বলি জানো? তুমি চিন্তা করো, মেইনলি এখানে কি করা হয়েছে জানো? এখানে চিন্তা করা হয়েছে যে গতিশীল বস্তু এটা কিসের মতো জানো? গতিশীল বস্তুটা তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ফোটনের মতো। এইটাকে এভাবে চিন্তা করা হয়েছে। তাইলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ফোটন হইলে তাতে কি হইছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ফোটন এর একই সাথে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এখন ডি ব্রগলির কথা হইল যে যেহেতু ইলেকট্রনও একটা গতিশীল বস্তু, তাই ইলেকট্রনেরও কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তাইলে এখন কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম যেহেতু আছে, আমরা জানি E is equal to mc স্কয়ার কি, যে আইনস্টাইনের রিলেটিভিটি থেকে আসছে, আর E is equal to h mu থেকে আসছে, যে একটা তরঙ্গের কি তরঙ্গ ধর্ম, অর্থাৎ এটা তরঙ্গ ধর্ম, এটা কণা ধর্ম। সে কি করছে? তরঙ্গ ধর্ম আর কণা ধর্মকে মার্জ করে দিছে, দুইটাই যেহেতু শক্তি, সে বলছে h mu is equal to mc স্কয়ার। এখন আমরা আবার এটা জানি যে মিউ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, mc স্কয়ার। এইখান থেকে সে বের করছে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mc। এখন যদি কোনো বস্তু কণার ক্ষেত্রে বেগটা c মানে আলোর বেগ না হয়ে v হয়, সে বলছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv হবে, h বাই mv হবে। এবং এই যে h বাই mv বলছে, এই h বাই mv টাই হলো ডি ব্রগলির সমীকরণ। এইটাকে মূলত ডি ব্রগলির সমীকরণ নামে বলা হয়। এবং এটা থেকে আমরা কিছু ম্যাথ করব, সিম্পল ম্যাথ, একদম সিম্পল। তুমি যা দেখতে পাচ্ছ যে এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv, এখানে তাই করা হবে। ক্যালকুলেটরটা নিলাম, আসো আমরা একসাথে কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি। এখানে প্রথমেই খেয়াল করো, পরমাণুর কোন একটি শক্তি স্তরে অবস্থানকালে একটা ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড, 2.85 ইনটু 10 টু দি পাওয়ার 7। তাইলে আমার ডি এর ভ্যালু দেয়া 2.85 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। ঘূর্ণনের সময় ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তোমার কাছে জানতে চাইছে। তুমি ইলেকট্রনের ভর জানো 9.11 10 ইনভার্স 31 কেজি। তুমি এই জানো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট যে 6.626 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, রাইট? আচ্ছা,
তাহলে করবা বলো তো? তুমি জাস্ট সিম্পলি এখন ফর্মুলা বসায় দিবা। তুমি কি জানো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। আমি ভ্যালুগুলো আর বসাইলাম না, আমি ভ্যালুগুলো ক্যালকুলেটর। আচ্ছা, এখন একটা টেকনিক শিখাই তোমাদের এই টাইপের ম্যাথ করতে। এইটার আমি একটু ভ্যালুটা করায় দেই, তোমাদের একটা টেকনিক শিখাই। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কিভাবে করবা, ক্যালকুলেটরে অনেক সময় ভুল বসে, কারণ ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার এত লিখলে অনেক সময় ক্যালকুলেটরে ভুলভাল উত্তর চলে আসে। তো এইচ এর ভ্যালু কত? 6.626 10 ইনভার্স 34। এম কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 1। বি কত? 2.85। আমার এক্ষেত্রে তোমাদেরকে সাজেশন হলো 10 টু দি পাওয়ার এর যে পার্ট গুলো আছে না, এগুলাকে আলাদা করে ক্যালকুলেট করবা, সংখ্যাগুলোকে আলাদা ক্যালকুলেট করবা, দেখবা জীবন অনেক সুন্দর মনে হচ্ছে। তুমি কি করবা বলো তো? তুমি এখানে, আমি যে সংখ্যাগুলোকে ভাগ করতেছি, ঠিক আছে, 6.626 বাই 9.11 ইন্টু 2.85 কত আসে? 2.2। এবার চিন্তা করো তো, 10 টু দি পাওয়ার উপরে আছে -34, নিচে আছে -31, তার মানে -31 হয়ে এটা হয়ে যাবে +31 উপরে এসে, আর এটা নিচে এসে হয়ে যাবে মাইনাস। চিন্তা করো 10 টু দি পাওয়ার কত আসতেছে? 10 টু দি পাওয়ার -34 + 31 -7 -10 আসতেছে। দেখো কত ইজিলি আমরা করে ফেলতে পারলাম পুরো অঙ্কটা। 10 ইনভার্স 10 মিটার। এখন তুমি কিন্তু আরো অনেক কিছু করতে পারো এখানে। এটাকে তুমি লিখতে পারো 2.55 ইন্টু 10 ইনভার্স 1। দেখো চিন্তা করো তো, শুধু এই জিনিসটাকে কি তুমি 2.25 ইন্টু 10 ইনভার্স 2.55 ইন্টু 10 ইনভার্স 1 লিখতে পারো না? ইন্টু 10 ইনভার্স 10 মিটার, রাইট? লিখতেই পারো। তাহলে তুমি এটাকে কিন্তু ইজিলি লিখতে পারো 2.55 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। তুমি ক্যালকুলেটরে জাস্ট 0.255 ইন্টু 10 ইনভার্স 10 লিখে দেখো, 2.55 ইন্টু 10 ইনভার্স 11 মিটার চলে আসে। আমি তোমাদের একটা ম্যাথে জাস্ট একটু টেকনিকটা শিখাই দিলাম, ঠিক আছে? এরপরের গতিশক্তি এত হলে এর তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। গতিশক্তি E ইজ ইকুয়াল টু কি? hc বাই ল্যামডা। তোমার E এর ভ্যালু দেয়া আছে 5.75 10 ইনভার্স 24। h এর ভ্যালু কোশ্চেনই দেয়া আছে, যদিও আমরা এটা মুখস্থ করে ফেলবো। 6.626 ইনটু 10 ইনভার্স 34। c এর ভ্যালু আমরা জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমার এখানে একটা ব্যাপার আছে, তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি দিয়ে কি করতে পারি, আবার এটা দিয়েও করতে পারি কিনা। একই কিন্তু কথা, একই কিন্তু কথা। এখন এখানে একটা ব্যাপার আছে, তুমি এখান থেকে ভেলোসিটিটা বের করে নিলে সেইটা তোমার জন্য ইজিয়ার হয়। কারণ কি, তুমি কিন্তু এখানে সি এটা ব্যবহার করতে পারো না, তাই এই অঙ্কটা কিন্তু এভাবে করা যাবে না। খেয়াল করো, একটা ইলেকট্রনের গতি শক্তি এত বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে বলছে। মানুষ ভুলটা কি করে জানো? ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বসায় দেয়, কিন্তু ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা কিন্তু হবে না। এখানে তোমার ভর দেয়া আছে, আর তোমার এইচ যে দেয়া আছে, ভর দেয়া আছে মানে তোমার ডি ব্রগলিতে যাওয়া লাগবে। তাইলে আমরা গতি শক্তি সমান কি জানি? হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 5.75 ইনটু 10 ইনভার্স 24। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2 into 5.75 into 10 inverse 24 by m এর ভ্যালু কত? 9.109। কোশ্চেনে 109 বললে 109 ই বসাবা। 10 ইনভার্স 31। তাইলে দেখে ফেলি ভি স্কয়ার এর ভ্যালুটা কত আসতেছে। 2 into 5.75 into 10 inverse 24 by 9.109 into 10 inverse 31। এইটাকে যদি আমি, কত এটা আসে? 12.62 into 10 to the power। সুতরাং
এর ভ্যালু কত আসে আমার রুট ওভার যদি আমি অ্যান্সার দেই ৩৫৫০.১৫ এবার তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে এখন কিন্তু ইজি ভাই ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv তুমি h এর ভ্যালু জানো কোশ্চেনে দেয়া আছে m এর ভ্যালু জানো তুমি খালি v টা বসায় দিবা তাহলে এবার চিন্তা করো তুমি করে ফেলো তাইলে তোমার 6.626 ইনটু 10 ইনভার্স 34 আর ওই যে 10 এর যে টেকনিকটা শিখাইলাম 10 এর পাওয়ারের টেকনিক ওইটা এখানে করলেও পারো না করলেও পারো বড় অঙ্কের ক্ষেত্রে এটা অনেক কাজে দেয় ধরো আরো বেশি পাওয়ার যদি থাকে m কত 9.109 ইনটু 10 ইনভার্স 31 ইনটু v কত 3553.15 ওকে সো তোমার ল্যামডা চলে আসতেছে 2.047 তাহলে দেখি 05 লিখি 2.05 ইনটু আর একটু বড় লিখি বড় লেখার একটা কারণ আছে আমি একটু পরে বলতেছি 2.0472 ইনটু 10 ইনভার্স 7 এখন ভাই একটা জিনিস খেয়াল করো এই টাইপের অঙ্কে কি করবা 10 ইনভার্স 9 এ নেওয়ার চেষ্টা করবা 204.72 ইনটু 10 ইনভার্স 9 মিটার কেন কারণ এইটাকে আমি লিখতে পারি 204.72 ইনটু 10 ইনভার্স 2 গুণ করে হয় 10 ইনভার্স 9 ইনভার্স 9 মানে কি আমরা ন্যানোমিটার জানি না 204 ইনটু 72.72 ন্যানোমিটার এখানে একটা জিনিস মনে রাখবা 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 ইনভার্স 9 মিটার ঠিক আছে বুঝতে পারছি দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু অঙ্কটা মিলে গেল এইবার পরের একটা অঙ্ক খেয়াল করো দুটি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সফলতার ক্ষেত্রে তোমার মতামতের যুক্তি ব্যাখ্যা করো আচ্ছা আচ্ছা আমরা দুইটা ক্ষেত্রে করে ফেলি তাহলে আমরা ফার্স্টে 1 নাম্বার ক্ষেত্রে করি 75 গ্রাম ওজনের একটা পিং পং বল 78 মিটার পার সেকেন্ড বেগে চলমান যদি এটা হয় তাইলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.626 ইনটু 10 ইনভার্স 34 বাই m এর ভ্যালু 75 যেটাকে আমি কেজিতে নিব তার মানে 10 ইনভার্স 3 দিয়ে গুণ করব ইনটু v হলো 78 করে ফেলি 0.626 ইনটু 10 ইনভার্স 34 বাই 75 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 78 আসে 1.1 10 ইনভার্স 34 মিটার আচ্ছা আমরা এখনো তো কনক্লুশনে পৌঁছাইনি আমরা কি দ্বিতীয়টা করে দেখব এবার তো তাতেও সেম ল্যামডা ইজ ইকুয়াল টু h m p আচ্ছা একটা ইলেকট্রন কণা 78 মিটার পার সেকেন্ডে নিউক্লিয়াসকে তাইলে 6.626 10 ইনভার্স 34 9.109 বা 11 যেটাই বসাই না কেন 10 ইনভার্স 31 কেজি ইনটু 78 করে ফেলি তাইলে এইবার খালি এটা চেঞ্জ হবে 9.109 হবে 9.109 ইনটু 10 ইনভার্স 31 এইটার ভ্যালুটা আমার আসতেছে হলো 9.33 ইনটু 10 ইনভার্স 6 মিটার তোমাকে জানতে চাইছে দুটি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সফলতার ক্ষেত্রে তোমার মতামতের যুক্তি ব্যাখ্যা করো তোমাদের মনে আছে কিনা তোমরা ছোটবেলায় পড়ছো অথবা কোনো না কোনো জায়গায় পড়ছো যে তোমাদের কি আলোর যে রশ্মি যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা একটা সীমা পড়ছিল না তোমাদের মনে আছে নাকি এইটা আছে না এটা হলো আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি এটা আইআর সীমার মধ্যে পড়ে ঠিক আছে তার মানে কি তার মানে হলো এটা পরিমাপযোগ্য এটার ভ্যালু কিন্তু অনেক কম আসছে কই এটার ভ্যালু অনেক কম আসছে এত ছোট কিছু পরিমাপ করা যায় না বাট এটা কিন্তু পরিমাপযোগ্য যেহেতু এটা পরিমাপযোগ্য তাই এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাইতে পারি যে ইলেকট্রনের
তরঙ্গ ধর্ম বর্তমান। সিম্পল, যেভাবে লিখে দিবা, ক্যালকুলেশন করবা, ম্যাথ যেখান থেকে যা পাও, তুমি যে বই থেকেই পড়ো না কেন, একটু ধরে ধরে প্র্যাকটিস করবা, দেখবা খুব সুন্দরভাবে তুমি পেরে যাচ্ছ, না পারার কোনো কারণই নেই। পুরো সায়েন্সেরই একটা বিখ্যাত রুল, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তো বিজ্ঞানী ওয়ারেন হাইজেনবার্গ 1927 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ কি বলেছিল যে তাহলে অবস্থান আর ভরবেগ, রাইট, অবস্থান আর ভরবেগের যে অনিশ্চয়তার মানটা অলমোস্ট প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে 4 পাই দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা হয় সেটার সমান। এখন এইখানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালুটা কত, 6.62 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আচ্ছা, খুব ভালো কথা। এখন চিন্তা করো, আমার তো এম এর ভ্যালু, আমার তো ভর কনস্ট্যান্ট, রাইট, বেগটা ভ্যারিয়েবল হইতে পারে, লিখতেই পারি 1/2 h/2 পাই, রাইট। তাইলে এবার যদি আমি হাফটাকে এদিকে নিয়ে আসি, 2m del v h/2 পাই। এবার চিন্তা করো তো যে আমি এখান থেকে কি করতে পারি, একটু চিন্তা করো। তাইলে আমি এখান থেকে লিখতে পারি যে del x ইন্টু 2m del v h/2 পাই, ঠিক আছে। পুরো বিজ্ঞানেরই অনেক ফেমাস একটা রুল, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তো 1927 সালে বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ কি করলেন, একটু চিন্তা করো। সে বলল যে গতিশীল ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ, যেহেতু ইলেকট্রনের কণা তরঙ্গ ধর্ম আছে, অবস্থান আর ভরবেগ একই সাথে নির্ণয় করা পসিবল না। তুমি কণা ধর্ম চিন্তা করে দেখো যে ওর তুমি কি ওর অবস্থান নির্ণয় না করতে পারলেও তুমি ওর ভরবেগ বের করতে পারতেছো, আর তুমি তরঙ্গের কথা চিন্তা করো, অবস্থান নির্ণয় করলেও ভরবেগ বের করতে পারতেছো না। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ যেটা বলেছেন সেটা হলো যে তোমার অবস্থানের অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তার যে ভ্যালুটা অলমোস্ট প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের কাছাকাছি একটা ভ্যালু আসে। এখন প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের এই ভ্যালুটা কত, 0.626 into 10 inverse 34 সেকেন্ড। আচ্ছা, এখন এখান থেকে আমি বলতে পারি del x into del p half into h/2 পাই, ঠিক আছে। মূলত যে ফর্মুলাটা আমরা লিখি সেটা হলো h কাট, একটা কাট চিহ্ন আসে, h কাট বাই 2। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা নিয়ে নেই। এখন এই h কাট বাই 2 টা কই থেকে আসলো, মানে কি এটা h কাটের তাইলে ভ্যালুটা কত হইলো ভাই, তাহলে h কাটের ভ্যালুটা হইলো h/2 পাই। h/2 পাই এর ভ্যালু কত হয়, 6.626 বাই 10 inverse 34 বাই 2 into 3.1416, 1.05 into 10 inverse 4 জুল সেকেন্ড। এখন মজার ব্যাপার কি জানো, এই এইচ কাটটা আছে না, এই এইচ কাটটাকে কি বলে, এই এইচ কাটটাকে বলে প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। কারণ কি, প্ল্যাঙ্কের ধ্রুবককে 2 পাই দিয়ে ভাগ করে আমরা এই ভ্যালুটা পাই, এটাকে বলে প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এই হলো হাইজেনবার্গের টোটাল অনিশ্চয়তার নীতি, যেখান থেকে আমরা মূলত একটা আইডিয়া পাই যে অবস্থান আর ভরবেগ একসাথে নির্ণয় করা কখনোই পসিবল না। আচ্ছা, এখন এরা থেকে তোমার ম্যাথ আসলে কিরকম হয় চিন্তা করো। তোমাকে বলা আছে হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে তোমার কোন এক বিশেষ মুহূর্তে নিউক্লিয়াস থেকে 10.5 pm মানে কি ভাই, পিকোমিটার, পিকোমিটার, পিকোমিটার মানে কি, পিকো ফেমটো অটো মনে আছে, ইনটু 10 ইনভার্স 12 মিটার, মানে ডেল এক্স এর ভ্যালু দেয়া, তোমার ডেল ভি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এটা লিখে ফেলি, ডেল এক্স ইনটু ডেল পি, আমরা h কাট বাই 2 লিখলেও পারি, আমরা ডাইরেক্ট h/4 পাই লিখলেও পারি, কোনো সমস্যা নাই। এবার del x ইনটু
ডেল পি কে কি লেখা যায় বলো তো? এম এর ভ্যালু তো চেঞ্জ হবে না, ডেল বি বের করা যায়, রাইট? এইচ বাই 4 পাই। ঠিক আছে, তাহলে এবার আসো আমাদের ডেল ভিটা বের করতে বলছে, অবস্থান অনিশ্চয়তা বের করতে বলছে। তাইলে আমি ডিরেক্ট, আমি তো আর এই অনিশ্চয়তার সংখ্যায় যে আমি এই কি নাম এটার তোমার, আরে অসমতার অঙ্ক করে তো লাভ নেই, আমি সমান সমান বসাই জাস্ট এখানে এইচ বাই 4 পাই এম টু ডেল এক্স। আমি একটু প্রতিটা চিহ্নিত করে দিচ্ছি, আমি লিখেই দিচ্ছি এখানে। এইচ এর ভ্যালু 6.626 টু টেন ইনভার্স 34, 4 আই এর ভ্যালু 3.1416, এম এর ভ্যালু 9.109 ইন্টু 10 ইনভার্স 31, আর ডেল এক্স এর ভ্যালু তোমার কোশ্চেনে দেয়া আছে 10.5 টু 10 ইনভার্স 12। যেহেতু বেগের অনিশ্চয়তা, এটা আসবে মিটার পার সেকেন্ডে। তাহলে আসো আমরা ওই ওই সিস্টেমটা করে ফেলি। তোমাদেরকে আমি শিখাইছিলাম একবার যে আমরা পাওয়ার গুলাকে আলাদা নিয়ে ফেলবো। তাহলে পাওয়ার গুলাকে আমরা আলাদা নিই আর বাকি সংখ্যাগুলোকে আমরা আলাদা নিই। 6.626 ইন্টু ইন্টু তো করবো না, 4 ইন্টু 3.1416 ইন্টু 9.109 ইন্টু 10.5 আসে 5.51 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু, এইবার চিন্তা করো তো ওদের মধ্যে ভ্যালুটা কত আসে? -34, -31, -12। আসো করে ফেলি। এটা আমার আসা উচিত -34 -31 -12 মানে +31 +12। তাইলে কত আসে? -34 +31 +12 মানে 9। তাইলে এখানে চলে আসে 10⁹9 মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে আমার কি হয়? 5.51 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এটা তো বুঝতেই পারছো, যেটার অনিশ্চয়তা যত কম হবে আরেকটা তত বেশি হবে, কারণ এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক এই মানটার কাছাকাছি ভ্যালু থাকার জন্য, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা হলো আমার অ্যান্সার। বুঝতে পারছি? এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো, যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম। হোয়াট ইজ দিস? এখানে আমরা মেইনলি একটা জিনিস শিখবো, যেটা আমাদের পরীক্ষায় একটু লাগে। আমরা ওই জিনিসটা পারলেই মোটামুটি আমাদের হয়ে যাবে, আমাদের এর বেশি কিছু আসলে লাগে না। হ্যাঁ, না লাগলে জোর করে কিন্তু শেখার দরকার নেই, বিকজ তাহলে আমাদের দেখা যায় যে জিনিসটা লাগে এমন না যে শিখে আমাদের খুব লাভ হয়ে যাচ্ছে। আমরা নর্মাল জিনিসগুলো আগে শিখে পরবর্তীতে পড়তে পারলে তো পড়তে পারবোই। তোমরা বিজ্ঞানী শ্রোডিঞ্জারের নাম শুনছো বা শ্রোডিঞ্জার ক্যাট শুনছো? সেই শ্রোডিঞ্জারের একটা তরঙ্গ সমীকরণ আছে, আমরা খালি ওই জিনিসটা একটু শিখবো। হ্যাঁ, আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা একটু রাখবো। আমাদের পরীক্ষা ওইটা মাঝে মধ্যে লাগে, আর ওইটার থেকে এক দুইটা জিনিস একটু আমাদের জেনে রাখা লাগে। আমরা ওইটা খালি শিখে রাখলেই আমাদের হয়ে যাবে। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, ঠিক আছে? এটা সুন্দর করে খাতায় সবাই তুলে রাখো, আমাদের অনেক কাজে দিবে। সমীকরণটা কি? ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, ডি স্কয়ার সাই বাই ডি বাই স্কয়ার প্লাস ডি স্কয়ার সাই বাই ডি জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার ই মাইনাস বি ইন্টু এম বাই এইচ স্কয়ার ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। সবগুলো জিনিস আমরা মোটামুটি চিনি, খালি আমরা সাইটা চিনি না। হোয়াট ইজ সাই? আমরা এইচ চিনি। আচ্ছা, ইটা কি? এগুলো একটু চিনাই দিই। ইটা হলো মোট শক্তি, এইচ তো আমরা চিনি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। আর তোমার ভিটা কি? ভিটা হলো স্থিতিশক্তি। আর এই যে ভাইয়াদের লেখার সময় সাই সাই বললাম, এই সাইটা কি? সাইটা হলো
আইজেন ফাংশন। আইজেন ফাংশনটা কি? এই আইজেন ফাংশনটা কি একটু বোঝার চেষ্টা করো। এটাকে তরঙ্গ ফাংশন বা আইজেন ফাংশন বলা হয়। এই যে আমরা আইজেন ফাংশনটা নিয়ে কথা বলতেছি, এইটা মূলত তোমরা কই পড়বা জানো? তোমরা নিশ্চয়ই ছোটবেলায় অরবিটাল পড়ে আসছো, যে অরবিটাল। আমরা অরবিটাল কি জানি? কোন শক্তি স্তরে ইলেকট্রন থাকার সম্ভাবনা যেখানে সবচেয়ে বেশি 90 থেকে 95%, সেটা হলো অরবিটাল। তো এইটা হলো মূলত তরঙ্গের বিস্তৃতিটা প্রকাশ করে, যে ওই তরঙ্গের অ্যামপ্লিচিউডটা কতটুকু এটা ছড়ায়, ওইটা থেকে অরবিটালের ধারণাটা পাওয়া যায়। আর এই যে আইজেনটা আছে, এই আইজেনটা যদি তোমার ফাইনাইট ভ্যালু দেয়, যদি এটা বাস্তব হয় এবং যদি এটা কন্টিনিউয়াস হয়, এই ফাংশনটা যদি তোমার কোথাও থেমে না যায়, অবিচ্ছিন্নভাবে চলতে থাকে, এই বৈশিষ্ট্যগুলো মানলে এটাকে একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বা ওয়েল বিহেভড ফাংশন বলা হয়। এই এতটুকু কথা জানলে হবে। এই লাইনটা একটু শিখে রাখো। আমার এখনো মনে আছে আমাদের এইচএসসির সময় এটা আমাদের পরীক্ষায় আসছিল, কোন একটা মডেল টেস্ট বা কোন একটা জায়গায় পরীক্ষায় আসছিল, তুমি যেন পারো এটা। ঠিক আছে? পরমাণু মডেলের সবকিছু জানার পর এখন আমাদের আধুনিক পরমাণু মডেলের ঐতিহাসিক পথ পরিক্রমা, যে কোন পথ পরিক্রমায় আসলে আমাদের পরমাণু মডেলটা আসছে, আমরা জাস্ট একটা ফ্লোচার্ট দেখবো, তাইলে আমাদের পরমাণু মডেলের মোটামুটি বেসিক সব ধারণা শেষ হয়ে যাবে। আশা করি আগের পার্টগুলো যারা দেখছো তাদের আসলে এই টপিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তো এখানে জাস্ট একটা ফ্লোচার্ট, যে তোমার বিজ্ঞানী ফ্যারাডে ফার্স্টে তড়িৎ বিশ্লেষণ আনেন, এরপর স্টোনি তোমার ওইটার মধ্যে ইলেকট্রনের উপস্থিতি বের করেন, যে ইলেকট্রিসিটির মধ্যে ইলেকট্রন আছে। এরপর ক্রুক্স হলো ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে আবিষ্কার করে। এরপর বিজ্ঞানী থমসন হলো তোমার কি যে ইলেকট্রন প্রোটন এগুলো সম্বন্ধে যে তোমার ই বাই এম পরিমাপ করেন। বিজ্ঞানী মিলিকান ই পরিমাপ করেন। এরপর রিডবার্গ, আমরা এটা পড়বো, রিডবার্গ কনস্ট্যান্ট পড়বো বর্ণালীতে, ওই রিডবার্গ কনস্ট্যান্ট। এরপর হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি দেয়। এরপর তোমার কি ফার্স্টে তোমার রাদারফোর্ড দিল কি তোমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা 1911 হওয়া উচিত। 1913-তে তারপর নিলস বোর দিল। এরপর কিন্তু আমরা আরেকটা পড়ছি, তোমাদের মনে আছে নাকি? 1915-তে তোমার কি বোর সমারফিল্ড পরমাণু মডেলটা আসলো। এরপর 1926 এই সবগুলো যে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, এই সেই মিলে তোমার শ্রোডিঞ্জারের যে কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন, এই সবকিছুই শ্রোডিঞ্জারের এটা দেখো সবকিছুর মধ্যে শেষমেশ আসছে। দেখো তুমি ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম ধারণা দিল, আইনস্টাইন তার ফটো ইলেকট্রন ধারণা দিল, পাউলি তার বর্জন নীতি দিল, যেটা আমরা পড়বো। ডি ব্রগলি আমরা অলরেডি পড়ছি, যে তরঙ্গ কণার দ্বৈত ধর্ম, যে দুই টাইপের ধর্ম দেখায়। সবকিছু মিলে আমাদের এই শ্রোডিঞ্জারের এটার মধ্যে আসে, যেটা আমরা একটা ফাংশন দিয়ে দেখেছি। তোমাদের লেকচার 2 এই পর্যন্তই। আশা করি এই ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারছি। ক্লাসটা যারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তারা খুব উপকৃত হবে। এর পরের ক্লাসে আমরা বর্ণালী নিয়ে পড়ালেখা শুরু করবো এবং বর্ণালী রিলেটেড সব ম্যাথ ইনশাল্লাহ করে ফেলবো।